না এটা আমি করছি যাই না প্রমাণ কর না হলে আমাদের নেই তুই জানিস তোর বাপ কোন ছিল ভাই তোর মায়ের তো 50টা লোক আছে তো কাকে কি করেছিস তুই জানিস বোকা তোরা না তুই জানিস না তুই তো বাবা কি বলে নেতৃত্ব করছিস কি বলে নেতৃত্ব করছিস ভাব তুই তাই ফটো দিস না আচ্ছা বিতি সুন্দর, আজকের যে ঘটনাটা যে এফআইআর হয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে 25 আরো অনেক লোকের নামে খড়দহ থানায়, এই বিষয়টা নিয়ে তুমি দীর্ঘদিন তদন্ত করছিলে এবং আজকে তোমার হাতে এফআইআর এর কপি আছে। তুমি বলো তো কি কি ঘটনা হয়েছে, আমাদের দর্শকদের জন্য তুলে ধরো তো ঘটনাটা। বিষয়টা হচ্ছে নীল ঘোষ পরিচালিত এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ পরিচালিত সমাজ বিরোধী কিছু লোকেদের সাথে একাধিক এফআইআর হয়েছে এবং বর্তমানে আমাদের হাতে মোট 4খানা এফআইআর আমাদের হাতে এসছে। 337 নম্বর এফআইআর, 340 নম্বর এফআইআর, 342 নম্বর এফআইআর, 344 নম্বর এফআইআর। এবং এই এফআইআর যেটা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমরা আপনাদের সামনে তুলে ধরছি কোটি টাকার লটারির টিকিট ছিনতাই। পানিহাটির প্রাক্তন বিধায়ক, তার পুত্র গত বিধানসভায় তৃণমূলের প্রার্থী সহ 6 জনের নামে খড়দহ থানা এফআইআর দায়ের। কি আপনারা শুনে খুব চমকে গেলেন, তাই তো? আজকে আপনারা দেখেছেন যে পানিহাটির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত দাস ওরফে গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু নানান রকম কথা বলা হচ্ছে যে এই অভিযোগ এইরকমভাবে করা হচ্ছে। আমরা আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার এবং আমাদের মুখ্য সাংবাদিক বিতি সুন্দর রায় এই দুজন ঘটনাটির অন্তর্তদন্ত চালিয়ে কি এফআইআর হয়েছে, কি বিষয়, সবটা তুলে নিয়ে এসছে। আমরা সবটা জানাচ্ছি, যা শুনলে আপনারা একদম চমকে যাবেন। পানিহাটিতে যে কোটি টাকা লটারির টিকিট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে যে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে গত বিধানসভার তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সহ আরও 4 জনের নাম, মানে 6 জনের নাম মোট অভিযোগ উঠেছে। পুলিশের ধরা পড়ার ভয়ে এই এফআইআরে যুক্ত ব্যক্তিরা কিন্তু প্রায় সব ঘরছাড়া। পুলিশ গোটা বিষয়টা নিয়ে তদন্ত করছে খড়দহ থানা। যে ঘটনাটা অন্তর্তদন্ত করে উঠে এসছে আমাদের কাছে, সেটাতে দেখা যাচ্ছে যে অভিযোগকারিণী একজন মহিলা। তিনি অভিযোগ করেছেন গত 9/11/2024 তারিখে অভিযোগকারীর স্বামী 1 কোটি টাকার একটি লটারি, ডিআর লটারির টিকিটের 1 কোটি টাকা তিনি জেতেন এবং সেই দিন সুশান্ত সরকার নামে একজন ব্যক্তি ওই ব্যক্তিকে এবং তার স্ত্রীকে পানিহাটির যে বিধায়ক রয়েছে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান, যেখানে নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ, সুবীর কর্মকার ওরফে ছোটকা, মিঠুন চক্রবর্তী ওরফে মোনা এবং জয়ন্ত দাস ওরফে গোবিন্দ লটারির টিকিটটি দাবি করেন। পার্থবাবু এতে বাধা দিলে বা প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর করে, অস্ত্র দেখিয়ে হুমকি দেয় এবং লটারির টিকিটটি ছিনতাই করে নিয়ে তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে শারীরিকভাবে অত্যাচার করে। এরকম একটা অভিযোগ জমা পড়েছে। অভিযুক্তদের তালিকা এফআইআরে মোট 6 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। প্রথম নাম রয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ বিধায়ক। 2 নম্বর নাম রয়েছে তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষের পুত্র। 3 নম্বর নাম রয়েছে সুবীর কর্মকার ওরফে ছোটকা। 4 নম্বর নাম রয়েছে মিঠুন চক্রবর্তী ওরফে মোনা। 5 নম্বর নাম রয়েছে জয়ন্ত দাস ওরফে গোবিন্দ। 6 নম্বর নাম রয়েছে সুশান্ত সরকার। এবার এই প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে যে আইনি ধারাসমূহ ব্যবহার করেছে ভারতীয় ন্যায় সংহিতার, সেই ধারাগুলো আপনাদের সামনে আমরা উল্লেখ করছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা
বিএনএস 2023 এবং অস্ত্র আইন আর্মস অ্যাক্ট 1959-এর অধীনে নিম্নলিখিত ধারা যুক্ত করা হয়েছে। কোন ধারাগুলো আপনারা জানতে চান? তো একেবারে হুবহু যা ঘটনা ঘটেছে আমরা সেটাই তুলে ধরছি, যা অভিযোগ হয়েছে। এখানে কিন্তু আমাদের কোনো নিজস্ব বক্তব্য নেই, যে অভিযোগ সেই অভিযোগের মোতাবেক আমরা তুলে ধরছি। আর্মস অ্যাক্ট 1959 ধারা 25 এবং 27 অবৈধ অস্ত্র রাখা ও ব্যবহার করা। 2 নম্বর হচ্ছে বিএনএস 2023 109 সাবক্লস 1 খুনের চেষ্টা, অ্যাটেম্প টু মার্ডার। 3 নম্বর 112 সাবক্লস 2 ডাকাতি বা ছিনতাইয়ের প্রচেষ্টা, অ্যাটেম্প টু কমিট রবারি। 115 সাবক্লস 2 স্বেচ্ছায় আঘাত করা, ভলেন্টিয়ারলি কজিং হার্ট। 127 সাবক্লস 2 অন্যায়ভাবে আটকে রাখা, রংফুল কনফাইনমেন্ট। 3 সাবক্লস 5 যৌথ অপরাধমূলক উদ্দেশ্য বা সাধারণ অভিপ্রায়, জয়েন্ট ক্রিমিনাল লায়াবিলিটি। 304 সাবক্লস 2 অপরাধমূলক অধিকার প্রবেশ বা ছিনতাই সংক্রান্ত। 351 সাবক্লস 3 অপরাধমূলক হুমকি। 61 সাবক্লস 2 অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি। এই ধারাগুলো যুক্ত করা হয়েছে এবং যুক্ত করে ইতিমধ্যেই এই মামলায় যিনি 5 নম্বর যার নাম রয়েছে জয়ন্ত দাস ওরফে গোবিন্দ, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, খড়দা থানার পুলিশ। যদিও তার নামে আরও অভিযোগ রয়েছে অন্য মামলায়, সেগুলো আমরা বলবো। কিন্তু এখানে মোদ্দা কথা যে পানিহাটিতে যিনি 25 বছর তৃণমূলের বিধায়ক ছিলেন, সেই বিধায়ক এবং এবারের যে নির্বাচন গেল 2026-এ বিধানসভার তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচি, তাদের নামে কিন্তু এই মারাত্মক অভিযোগটা জমা পড়েছে যে 1 কোটি টাকার লটারির টিকিট ছিনতাই। এই হচ্ছে মোদ্দা কথা। এবার ঘটনাটি নিয়ে আমাদের ক্রাইম রিপোর্টার তদন্ত চালিয়েছেন এবং আমাদের মুখ্য সাংবাদিক বৃতিসুন্দর রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বৃতিসুন্দর রায়ের থেকে আমরা জেনে নেব যে এই ঘটনাটা কি হয়েছিল এবং বৃতিসুন্দর রায় এই অনলাইন এফআইআরের কপি এবং আদালত থেকে এফআইআরের কপি তুলে কি জানাচ্ছেন আপনারা শুনলে খুব অবাক হয়ে যাবেন। খুব চাঞ্চল্যকর বক্তব্য, মানে রিপোর্টারের অন্তর্তদন্ত বৃতিসুন্দর রায়ের, সেই অন্তর্তদন্ত রিপোর্টটা আগে আপনারা শুনুন। বৃতিসুন্দর, আজকের যে ঘটনাটা, যে এফআইআর হয়েছে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচি সহ আরো অনেক লোকের নামে খড়দা থানায়, এই বিষয়টা নিয়ে তুমি দীর্ঘদিন তদন্ত করছিলে এবং আজকে তোমার হাতে এফআইআর এর কপি আছে। তুমি বলো তো কি কি ঘটনা হয়েছে, আমাদের দর্শকদের জন্য তুলে ধরো তো ঘটনাটা। বিষয়টা হচ্ছে নীল ঘোষ পরিচালিত এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ পরিচালিত সমাজ বিরোধী কিছু লোকেদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে এবং বর্তমানে আমাদের হাতে মোট 4খানা এফআইআর আমাদের হাতে এসছে। 337 নম্বর এফআইআর, 340 নম্বর এফআইআর, 342 নম্বর এফআইআর, 344 নম্বর এফআইআর। এবং এই এফআইআর যেটা দেখা যাচ্ছে, এফআইআর অভিযোগকারী 4 জন আছে এবং অভিযুক্ত তালিকায় নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার মুখ্য সচেতক ছিলেন। তো তার নামে অলরেডি 2টো মামলা হয়েছে, 342 নম্বর এবং 344 নম্বর। আর তার ছেলে হ্যাঁ, এই সেকশনগুলো আছে। তার মধ্যে সেকশনগুলো 342 নম্বর যে এফআইআরটা আছে, 342 নম্বর এফআইআর এ অভিযোগকারী হচ্ছে শ্রীমতী লক্ষ্মী সরকার। আচ্ছা। তো এনার অভিযোগ হচ্ছে ইনি 1 কোটি টাকার রিয়াল লটারি জিতেছিলেন এবং সেই টিকিটের নাম্বার হচ্ছে 52840828। এই টিকিটের যে প্রাপ্য টাকা সেইটা টিকিটটা কেড়ে নেয়। এই এনারা নির্মল ঘোষের বাড়িতে যান। বাড়িতে গিয়ে তো তখন তারা নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ এবং সুবীর কর্মকার ওরফে ছোটকা, মিথুন চক্রবর্তী ওরফে মোনা এবং জয়ন্ত দাস ওরফে গোবিন্দ, এনারা লটারির টিকিটটা দাবি করেন যে তাদেরকে দিতে হবে। আচ্ছা। এবার তার লক্ষ্মী সরকারের স্বামী পার্থ সরকার, ইনি তাতে বাধা দেন। আচ্ছা। এবার বাধা দেওয়াতে এনাকে মানে
গালিগালাজ করে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে হুমকি প্রদান করে। আচ্ছা। এবং সেই জন্য তাদের বিরুদ্ধে এই এখানে 6 জন আসামি এই 342 নম্বর মামলাতে। হ্যাঁ। এই 6 জন আসামি হচ্ছে নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, আচ্ছা। তীর্থঙ্কর ঘোষ নির্মল ঘোষের পুত্র, সুবীর কর্মকার ওরফে ছোটকা, মিঠুন চক্রবর্তী ওরফে মোনা, জয়ন্ত দাস ওরফে গোবিন্দ, আচ্ছা। সুশান্ত সরকার। হুম। এ হচ্ছে মৃত নিমাই চন্দ্র সরকারের পুত্র। তো আচ্ছা। এদের বিরুদ্ধে অনেকগুলি ধারাতে মামলা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ত্র আইনের মামলা, আর্মস অ্যাক্টের 25 এবং 27 নম্বর ধারা, আচ্ছা। অবৈধ অস্ত্র রাখা এবং ব্যবহার করা। আচ্ছা। ভারতীয় ন্যায় সংহিতার 109(1) খুনের চেষ্টা, আচ্ছা। 112(2) ডাকাতি ও ছিনতাইয়ের চেষ্টা, 115(2) স্বেচ্ছায় আঘাত করা, 127(2) অন্যায়ভাবে আটকে রাখা আচ্ছা। এবং 304(2) অপরাধমূলক অনধিকার প্রবেশ এবং ছিনতাই, আচ্ছা। 351(3) অপরাধমূলক হুমকি আচ্ছা। এবং 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র। এতগুলো ধারায় এই 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও হ্যাঁ। এনার বিরুদ্ধে আরো অভিযোগ হয়েছে। যেটা হচ্ছে 26 তারিখে পরপর দুটো এফআইআর হয়, 342 এবং 344। 344 যে এফআইআরটা হয় হ্যাঁ। তার অভিযোগকারী হচ্ছে অসিত মুখার্জি। আচ্ছা। ঠিক আছে, অসিত মুখার্জি ইনি এফআইআর করেন। টোটাল হ্যাঁ। হচ্ছে 8 জনের নাম, আচ্ছা। এই 7 জনের নামে এফআইআর করে, সরি। হ্যাঁ। তার মধ্যে এখানেও নির্মল ঘোষ অভিযুক্ত, আচ্ছা। তীর্থঙ্কর ঘোষ তিনিও অভিযুক্ত আচ্ছা। এবং তার সাথে আরো আছে সুবীর কর্মকার, হারাধন দত্ত, পিনাকি মজুমদার সহকারী ইঞ্জিনিয়ার ছিল পানিহাটি পৌরসভা, আচ্ছা। অভিজিৎ ভৌমিক উপসহকারী ইঞ্জিনিয়ার পানিহাটি পৌরসভা, আচ্ছা। এবং সোমনাথ দে ওরফে শঙ্কু যিনি স্বয়ং চেয়ারম্যান পানিহাটি পৌরসভা। তো এই 7 জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। এই 7 জনের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেই অনুযায়ী মানে একটি প্ল্যান স্যাংশন নিয়ে ঘটনাটা সূত্রপাত। আচ্ছা। এবং এই ঘটনাটা 2025 সালে পানিহাটি পৌরসভায় একটি সম্পত্তি অনুমোদনের জন্য উনি অসিত মুখার্জি আবেদন করেন এবং তাকে আবেদন করার পর পানিহাটির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিনাকি মজুমদার এবং হ্যাঁ। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিজিৎ ভৌমিক হ্যাঁ। তাকে অনুমতির জন্য বিধায়ক নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষের বাড়িতে যেতে বলেন। হুম। মানে অনুমতি পানিহাটি পৌরসভা থেকে প্রাপ্ত হয়, কিন্তু বিধায়কের বাড়িতে না গেলে নাকি অনুমোদন প্রাপ্ত হয় না। হুম। তাই পিনাকি মজুমদার এবং অভিজিৎ ভৌমিকের দাবি, যারা পানিহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ। তো সেখানে যাওয়ার পর সেই অনুযায়ী যেহেতু ইঞ্জিনিয়ার বলেছেন সেহেতু অসিত বাবু বিধায়কের বাড়িতে যান। তৎকালীন বিধায়ক ছিলেন নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ। সেখানে সুবীর দত্ত ছিলেন, হারাধন দত্ত তার কাছ থেকে 25 লক্ষ টাকা দাবি করেন এবং টাকা না দিলে তাকে হুমকিও দেয়, তাকে মেরে ফেলবে। আচ্ছা। এবং সেই মতো উনি বাধ্য হয়ে 18 লক্ষ টাকা দেন। আচ্ছা। 18 লক্ষ টাকা দেন এবং এর পাশাপাশি পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দে ওরফে শঙ্কুকে 2 লক্ষ টাকা, হ্যাঁ। এছাড়াও ইঞ্জিনিয়ার পিনাকি মজুমদার ও অভিজিৎ ভৌমিককে 20,000 টাকা দেন। আচ্ছা। এই সম্পূর্ণ এই পুরো ঘটনাটা ঘটে তার ভিত্তিতেই উনি পূর্বে কোনো এই জায়গায় অভিযোগ করেও বিচার পাননি এবং বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে যারা অভিযোগ করে আগে ফিরে এসেছে বা তার কোনো বিচার পায়নি বা থানার কোনো প্রশাসনিক সহযোগিতা পায়নি তারা পুনরায় সেই অভিযোগ করতে পারেন। তো সেই বিষয়গুলো ব্যবস্থা হবে। সেই অনুযায়ী অসিত বাবু এই 344 নম্বর মামলাটি করেন 26 তারিখে। এবং এছাড়াও এই তীর্থঙ্কর ঘোষের নামে আরো একটি মামলা ও সাংঘাতিক অভিযোগ, সেটা হচ্ছে 24 তারিখে হয় খড়দা থানাতে। এফআইআর অভিযোগকারী হচ্ছে মাসুম সরকার। আচ্ছা। মাসুম সরকার এবং এনার হচ্ছে মানে মেন যে ভুক্তভোগী বা অত্যাচারিত ব্যক্তি হচ্ছে জয় শাহ এবং আরো অন্যান্য বিজেপি কর্মীদেরও মারধর করা হয়। ঠিক আছে। তো ঘটনাটি কি ঘটেছিল, প্রথম ঘটনা ঘটে 2021 সালের এপ্রিল মাসের 18 তারিখ। তারপর থেকে টানা লাগাতার এরকম হুমকি মারধর চলতে থাকে এবং সর্বশেষ 19 এপ্রিল 2026 এই ঘটনা পুনরাবৃত্তি ঘটে। ঋষি অরবিন্দ স্বামী এলিফ্যান্ট রোড খড়দাও অমরাবতী মাঠ এলাকায় খড়দা থানা থেকে মোটামুটি 3.5 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ওইখানে ঘটনাটি ঘটে। ঘটনাটির যে বিষয় যে তীর্থঙ্কর ঘোষ মানে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তীর্থঙ্কর ঘোষ এবং কিছু সমাজ বিরোধী নিয়ে মানে প্রথম অভিযোগ হয়েছিল যে 18 এপ্রিল 2021 এই জয় সাহাকে প্রাণে মেরে ফেলার জন্য তার বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা মারে। আচ্ছা।
এই তীর্থঙ্কর ঘোষের নেতৃত্বে। হুম। এইটার দ্বিতীয়বারও অনেক তারা আতঙ্কে থাকেন এবং তারাও অনেক জায়গায় নিজেদের সুরক্ষিত করার জন্য বিভিন্ন জায়গায় পালিয়ে থাকেন তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য। এই পরবর্তীতে সরকার বদলের পরও এতটাই দুঃসাহসিকতা, এই বছরের 19শে এপ্রিল জয় শাহ এবং অন্যান্য বিজেপি কর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালায়। আচ্ছা। এবং সেই আক্রমণ চালায়, সেখান থেকে কর্মীরা কোনো রকমের প্রাণে বাঁচতে পারে। এবং সেই মামলাটা 337 নম্বর মামলা। এখানে 9 জন আসামি আছে। 9 জন আসামির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিঠুন চক্রবর্তী ওরফে মোনা এবং তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচি। এছাড়া আছে সজল সাহু, পিন্টু ভৌমিক ওরফে পিন্টু, পরিতোষ দাস ওরফে পরি, বিশ্বজিৎ দাস ওরফে ভোলা, পরেশ মল্লিক ওরফে পালো। আর সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয়, এই মামলার মধ্যে রঞ্জিত পাল ওরফে রুনু, ইনি কিন্তু পূর্বে মনীষ শুক্ল খুনের যে মামলা, সেই মামলায় একজন অভিযুক্ত। আচ্ছা। তো এদের বিরুদ্ধে 9 জনের বিরুদ্ধে এই জয় সাহা এবং বিজেপি কর্মীকে মারধরের জন্য মাসুম সরকার 337 নম্বর যে মামলাটি খড়দা থানায় করে 24 তারিখে, সেই সাথে অস্ত্র আইনে 25 এবং 27 ধারায় মামলা রুজু করা হয় এবং ভারতীয় ন্যায় সংহিতার 126(2) বেআইনিভাবে পদ আটকানো এবং তার সাথে যুক্ত হয় 115(2) স্বেচ্ছায় আঘাত করা এবং 117(2) গুরুতর আঘাত করা, 109(1) হত্যার চেষ্টা, 351(3) অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং 61(2) অপরাধমূলক ষড়যন্ত্র। এবং 3 পাস দিয়েছে যেহেতু অনেকজন মিলে এই আক্রমণটা চালিয়েছে। আচ্ছা। এরপরে আরেকটি এফআইআর হয়, যেটি এখানে চেয়ারম্যান অভিযুক্ত, প্রধান অভিযুক্ত হচ্ছে চেয়ারম্যান। এছাড়া অন্যান্য ব্যক্তি আছে, সেটা এখনো সেগুলো মানে অভিযোগকারী মানে অজ্ঞাত, যেহেতু পরিচিত নয়, সেই জন্য অভিযোগকারী ব্যক্তি দীপক দত্ত, ইনি মামলা করেন 26 তারিখে খড়দা থানাতে। এফআইআর নম্বর হচ্ছে 340। এই ঘটনাটা ঘটে হচ্ছে 2025 সাল থেকে এটা ঘটতে থাকে, 2000 টানা ঘটতে থাকে ঘটনা। খড়দার যে বঙ্কিমপল্লী অভ্যুদয় সংঘ ক্লাব কমিউনিটি হল, খড়দা থানা থেকে 2.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আচ্ছা। এই ঘটনাটি ঘটেছিল দীপক দত্ত একটি গাড়ি মানে ভাড়া ব্যবসার জন্য, মানে ভাড়া গাড়ি ব্যবসার জন্য চালান আর কি। আচ্ছা, মানে কার সার্ভিস? হ্যাঁ, কার সার্ভিস? হ্যাঁ, কার সার্ভিস চালান এই দীপক দত্ত। তো সেখানে সোমনাথ দে দীপক বাবুর কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করে। আচ্ছা। দীপক বাবু সেই টাকা দিতে পারে না, সোমনাথ বাবুর কাছে অনেক অনুনয় বিনয় করে। তো সেই অনুযায়ী যেহেতু তার কথা মানেনি, চেয়ারম্যানের কথা, সোমনাথদের কথা যেহেতু দীপক বাবু মানেননি, সোমনাথ বাবুর সাথে আরো কিছু সমাজ বিরোধী কিছু ছেলেদের নিয়ে কমিউনিটি হলে তাকে ডেকে নিয়ে আসে এবং তাকে ওখানে মারধর করে এবং গালিগালাজ করে এবং 2 ঘন্টা সময় দেয় যে তাকে 2 লক্ষ টাকা দিতে হবে, টাকা না দিলে তাকে মেরে ফেলবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীপক বাবু যে 340 নম্বর মামলা করেন, সেই মামলায় প্রধান অভিযুক্ত সোমনাথ দে এবং পুলিশ বাকিদের খোঁজার চেষ্টা করছে কারা কারা যুক্ত ছিল ওই দিনের ঘটনা। সেই মামলায় ধারা যুক্ত হয়েছে 115(2) স্বেচ্ছায় কাউকে সাধারণ আঘাত করা, সেকশন 117(2) স্বেচ্ছায় গুরুতর আঘাত করা, 127(2) বেআইনিভাবে আটকে রাখা, 328(5) তোলাবাজি জোরপূর্বক অর্থ আদায় করা, 351(3) অপরাধমূলক ভয় দেখানো বা হুমকি দেওয়া। এবং এই মামলাগুলো খড়দা থানায় 337, 340, 342 এবং 344 নির্মল ঘোষের নেতৃত্বে যে দুষ্কৃতিমূলক কাজকর্মগুলো দীর্ঘ বছর ধরে মানে বলতে গেলে 2018-19 সাল থেকে এই সমাজ বিরোধী কার্যকলাপ পানির বুকে চলে এসেছে। এবং নির্মল ঘোষ এই আগে তৎকালীন ঘোলা থানায় ওসি ছিলেন বিশ্ববন্ধু, যিনি বর্তমানে নাদনঘাট থানায় ওসি আছেন। তো ওনাকে দিয়ে বিভিন্ন মানুষদের নামে মিথ্যে মামলা করানো, মানে সবচেয়ে বড় কথা যে সেশন ট্রাইব্যুনাল বা অফেন্স এগেইনস্ট ওম্যান, মানে ধর্ষণ, শ্লীলতাহানি মামলা,
বা থানা ভাঙচুর মামলা, যে মামলাগুলোতে প্রাথমিক তদন্ত শুরুর ক্ষেত্রেই কাউকে করা হবে, মানে তারা বলার সুযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে না, সেই রকম ধরনের মামলা দিয়ে তাদেরকে জেলে ভরে তাদের থেকে তোলা আদায় করা বা তাদেরকে ভয় দেখানো, তাদের বাড়ি দখল করে নেওয়া, জমি দখল করে নেওয়া, এরকম সমস্ত কার্যকলাপই নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ তাদের কিছু দুষ্কৃতীদের নিয়ে এবং এইগুলো চালাতেন। তার মধ্যে সর্বোপরি 2 নম্বর আজাদিনগরের প্রমোটার, মানে তথাকথিত প্রমোটার আর কি, তিনি মানে অনেক 2 নম্বরই কারবারের সাথে যুক্ত। তো সুজয় সরকার ওরফে রাজু, এনার নেতৃত্বে লাহাবাগান মাঠকে বিক্রি করে, খেলার মাঠকে বিক্রি করে, বাচ্চাদের খেলার মাঠ মুক্তাঙ্গন সেটাকে বিক্রি করে প্রমোটিং করা এবং 1 নম্বর আজাদিনগরে অসহায় আদিবাসীদের উৎখাত করে আদিবাসী অঞ্চলটাকে পুরো প্রমোটিং এর জন্য ব্যবহার করার জন্য আদিবাসীদেরকে ওই নির্মল ঘোষের নির্দেশ অনুযায়ী তৎকালীন ওসি বিশ্ববন্ধু চট্টরাজ এবং সুজয় সরকার ওরফে রাজু প্রমোটার আদিবাসীদেরকে তুলে নিয়ে গিয়ে থানায় মারধর করে এবং থানা ভাঙচুর কেস দিয়ে আদিবাসীদেরই গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে তাদের এলাকা দখলের এরকম বহু কার্যকলাপ দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে। এবং আরো আস্তে আস্তে আগামী দিনে বেরোবে। পুলিশের প্রায় কয়েকজন আধিকারিকের বক্তব্য যে এগুলো দীর্ঘদিনের অপরাধমূলক কাজ। সবেমাত্র 4টে অভিযোগ হয়েছে। পুলিশ আশাবাদী যে এর যারা সাথে যুক্ত এই ষড়যন্ত্রের সাথে, এই অপরাধমূলক কাজের সাথে, সে তৎকালীন বিধায়কই হতে পারে বা তার ছেলে হতে পারে, চেয়ারম্যান হতে পারে, সবাইকেই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে এবং পুলিশ সঠিকভাবে তদন্তটা গতিটা এগোচ্ছে। সেটাই আপাতত পুলিশের আধিকারিকদের সাথে কথা বলে জানা গেছে। আচ্ছা বিধিসুন্দর, একটা প্রশ্ন তোমাকে করতে চাই। তুমি যে খুব গুরুত্বপূর্ণ দিকটা বললে যে আগরপাড়া যে লাহবাগান, যেখানে শিশুদের ফুটবল খেলা হতো, এই খেলার মাঠটাকে বিক্রি করা যে প্রমোটারের নাম বললে, এই প্রমোটারের সঙ্গে কি মানে পানিহাটির কোনো নেতার যোগসাজশ ছিল? পানিহাটির নেতার থেকে বড় কথা স্বয়ং বিধায়কের যোগসাজশ ছিল এবং বিধায়ককে স্বয়ং প্রমোটার জেঠু বলে দাবি করত এবং তার সাথে একাধিক ফটো, তার বাড়িতে যাওয়া, তার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এবং নির্মল ঘোষ বিধায়ককে তিনি বিধায়ক বা সেই হিসেবে তার সম্পর্ক ছিল না, সে নাকি তার জেঠু এবং জেঠুর হাত আছে যখন সে সব কাজই করতে পারে। পানিহাটিতে যত প্রমোটিং হবে তারই তত্ত্বাবধানে হবে, এটাই সে দাবি করে। শুধু তাই না, এবং তার ভাই অজয় সরকার জাল সিমেন্ট কারবারিও চালাতো এই নির্মল ঘোষের তত্ত্বাবধানে। আচ্ছা, আর বলছি যে এই যে মাঠের যে খেলার মাঠটা বিক্রি করা হলো, এই লেনদেন যে হয়েছে, এই লেনদেনের সাথে কি বিধায়কের কোনো যোগসাজশ রয়েছে? প্রাক্তন বিধায়ক সরাসরি যোগসাজশ রয়েছে এবং বিধায়কের নেতৃত্বেই এই পুরো কাজটা সুজয় সরকার ওরফে রাজু, এই তথাকথিত প্রমোটার, এই লোকটি পুরো কাজটি চালাতো, অপারেট করতো, মানে ফিল্ডে সমস্ত অপারেট করতো, টাকা তোলা থেকে শুরু করে প্রমোটিং থেকে শুরু করে সেই একটা অংশ বিধায়কের বাড়িতে গিয়ে সে দিয়ে আসতো। আচ্ছা, অনেক ধন্যবাদ সুন্দর। এবং তার জন্য লাহাবাগান স্পোর্টিং ক্লাবের যে কর্তৃপক্ষ মাঠটাকে রক্ষণাবেক্ষণের জন্য, মাঠটাকে বাঁচানোর জন্য বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, তাতে কোনো মানে সফলতা পায়নি তারা এবং বাচ্চাদের হাতে মাঠটাকে ফিরিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা, সেটা কোনোভাবেই সম্পন্ন হয়নি, কারণ বিধায়কের সরাসরি মদত ছিল এবং সেখানে প্রশাসন যুক্ত ছিল এবং এরকম সমাজবিরোধী সমস্ত লোকেরাও যুক্ত ছিল। ঠিক আছে, অনেক ধন্যবাদ বিধিসুন্দর তোমাকে। তুমি দারুণ একটা মানে চাঞ্চল্যকর বিষয়, যেটা পানিহাটির মানুষের অজানা ছিল, মানে এখনো পর্যন্ত কোনো মিডিয়া বা কোনো চ্যানেল এই খবরটাকে ব্রেকিং করতে পারেনি। তুমি ব্রেকিং করে আমাদের আদর্শ তিতুমির পত্রিকার ফেসবুক এবং ইউটিউবের তিতুমির নিউজ বাংলা এবং আমাদের পত্রিকার পাতায় তুলে ধরছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরে আবার তোমার কাছ থেকে এই বিষয় নিয়ে জানতে চাইব। আপনারা শুনলেন বিধিসুন্দরের কথা, বিধিসুন্দর রায়। এখানে আমরা শুধু একটা কথাই বলতে পারি যে যারা মনে করেন যে রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী, তারা যে কতটা ভুল করেন তার বড় নিদর্শন হচ্ছে এই আজকের যে মামলার কথাটা আমরা তুলে ধরলাম, সেই মামলা। নির্মল ঘোষ, যিনি এফআইআরে অভিযুক্ত হয়েছেন এবং পুলিশ তার খোঁজে তল্লাশি করছে। অথচ একটা সময় দেখা গেছে যে এই নির্মল ঘোষ ঘোলা, খড়দা সহ বিভিন্ন থানা তাকে স্যালুট করত এবং একথাও বলা যায়
যে ঘোলা থানা এলাকায় অনেক নিরীহ মিথ্যা কেসে অনেক লোককে ফাঁসিয়েছিলেন, ওই সময় তৎকালীন যে আইসি ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ, শুধু ফাঁসাননি, এই নির্মল ঘোষের হাত মাথায় নিয়ে একজন থানার আইসি যেখানে 3 বছর থাকার কথা সেখানে প্রায় তিনি 5 বছর এই এলাকায় থেকে গেছেন। বুঝতে পারছেন, সেই নির্মল ঘোষের নামে এবার এফআইআর হয়েছে। সুতরাং ধর্মের কল অবশ্যই বাতাসে নড়ে। তাই যারা রাজনীতি করেন, যে দলই করুক না কেন, মনে রাখবেন রাজনৈতিক ক্ষমতা কিন্তু সাময়িক এবং সেই ক্ষমতা দেয় হচ্ছে মানুষ। মানুষ নজর রাখে। প্রত্যেকটা নেতা যারা 2 নম্বরই করেন, যারা অসামাজিক কাজ করেন, তাদের ওপরে কিন্তু মানুষের নজর আছে। তারা হয়তো ক্ষমতার জোরে, পুলিশের উর্দির জোরে, টাকা পয়সার জোরে, দুষ্কৃতি পোষার জোরে তারা মানুষের কথা তখন মূল্য দেন না, মানুষের কথা গুরুত্ব দেন না। কিন্তু আজকের যে মামলার কথা আমরা বলছি, সেই মামলাতে কিন্তু প্রাক্তন বিধায়কের বাড়িতে পুলিশ হানা দিয়েছে এবং তাকে কিন্তু খুঁজে পায়নি এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষকেও খুঁজে পায়নি। জয়ন্ত দাস ওরফে গোবিন্দকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকিরা কিন্তু বেপাত্তা হয়ে গেছে। সেই জন্য সাবধান থাকবেন। যারাই এই ধরনের কাজ করবেন তারা কিন্তু আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে এই ধরনের কাজ করবেন। আমাদের আজকের যে খবর, সেই খবরটা মনে রাখবেন অত্যন্ত এক্সক্লুসিভ একটি খবর, যে খবর কিন্তু এখনো কোথাও প্রকাশ পায়নি। সেই খবরটা আমরা তুলে ধরলাম কারণ আমরা মনে করি যা অভিযোগ হবে সেই অভিযোগ তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ। সেই কাজ আমরা করলাম কারণ হচ্ছে আমাদের কোনো বাবুদের কাছে লেজুর বাঁধা নয়, একমাত্র সত্যের পক্ষে আমাদের কাজ করা, সত্যের জন্য লড়াই করা, সেটার জন্য আমরা করলাম। আপনারা যদি মনে করেন এই খবরটি আরও বেশি বেশি করে আপনারা মানুষের কাছে ছড়িয়ে দিতে চান, ছড়িয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু মানে কাউকে, কোনো বাবুদের কাছে তাদের লেজুর বাঁধা নেই, একমাত্র মানুষের জন্য গলা তুলে কথা বলে। কেন বলে? কারণ সংবাদ মাধ্যমের যে ভূমিকা, যেটা মানুষের মন থেকে অনেকটা বিশ্বাস হারিয়ে গেছে সংবাদ মাধ্যমের, সেই বিশ্বাস ফিরিয়ে আনার জন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। আমরা কিন্তু খুব বড় নামকরা সাংবাদিক হওয়ার জন্য এই হট সিটে বসিনি। খুব বড় নামকরা সাংবাদিক হয়ে বহুমূল্যের গাড়ি, বহু বাড়ি, বহু রোজগার করার জন্য কিন্তু আমরা সাংবাদিক হইনি। সাংবাদিক সাজার জন্য আমরা সাংবাদিক হইনি। আমরা আসল কাজটা করি। আমাদের কাজ হচ্ছে সত্যের জন্য জীবন দিয়ে লড়াই করা, সত্যকে প্রতিষ্ঠা করা, ন্যায়কে প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। নমস্কার।